বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী ঢাকা মেডিকেল কলেজের আজকে 81তম প্রতিষ্ঠা বার্ষিক। ঢাকা মেডিকেল কলেজ আমরা যদি চিন্তা করি, শুধু মেডিকেল কলেজ না, আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা ইতিহাসের একটা জীবন্ত সাক্ষী। কিন্তু এটা 1952 সালে কিভাবে ঢাকা মেডিকেল কলেজ আমাদের সেই ভাষা আন্দোলনে অবদান রেখেছে। আমরা দেখেছি সেখানে, আমরা জানি 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে ঢাকা মেডিকেল কলেজ কিভাবে সেখানে অবদান রেখে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেই আন্দোলনকে সফল করার জন্য ঢাকা মেডিকেল কলেজ কিভাবে ইতিহাসের সাক্ষী হয়ে আছে। এবং সবশেষে আমরা দেখেছি 2024 সালের 5ই আগস্ট অর্থাৎ জুলাই আন্দোলনে কিভাবে ঢাকা মেডিকেল কলেজ প্রত্যেকটি চিকিৎসক, প্রত্যেক কর্মকর্তা কর্মচারী কিভাবে সেই আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিলেন, কিভাবে সেদিন আহত শহীদ মানুষগুলোর পাশে তারা দাঁড়িয়েছিলেন, চিকিৎসা দিয়েছিলেন। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এই প্রতিষ্ঠানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই বাংলাদেশের ইতিহাসের সাথে। আমরা এই ক্যাম্পাস থেকে শুধু দেশের ভিতরেই হোক, দেশের বাইরেও আমরা জানি বিভিন্ন দেশ থেকে এখানে বিভিন্ন শিক্ষার্থী আসে। এখানে আমরা যে শুধু ভালো ভালো চিকিৎসকই তৈরি করেছি শুধু তা নয়, এখান থেকে আমরা, যদিও এই বিষয়টি নিয়ে এখানে আলোচনা হয়েছে, তারপরেও এখান থেকে আমরা শিক্ষক, গবেষক, সমাজ নেতা, মুক্তিযোদ্ধা, এইরকম অনেক মানুষকে তৈরি করিয়েছি আমরা। ঢাকা মেডিকেল কলেজের এই যে যাত্রা, এই যাত্রাপথে দেশের সকল প্রান্তের সকল মানুষের কাছে কোনো না কোনো ভাবেই মেডিকেল কলেজটি পরিচিত। বিশেষ করে রাজধানীর মানুষের সার্বক্ষণিক একটা নির্ভরতার প্রতীক হচ্ছে এই ঢাকা মেডিকেল কলেজ। এখানে নতুন জীবন স্পন্দন যেরকম এখানে তৈরি হচ্ছে, একইভাবে হয়তো এখানে অনেক জীবন আলো নিভে যাচ্ছে। ডাক্তারের টেলিস্কোপের একটা প্রান্তে যখন একজন ডাক্তারের কানে থাকে, ঠিক অন্য প্রান্তে তখন স্পন্দিত একটা হয় একটা মানুষের জীবন। আর চিকিৎসক এবং রোগীকে ঘিরে আবর্তিত হয় কিন্তু একটা পরিবারের অগাধ বিশ্বাস। প্রত্যেকটা মানুষের মনোজগতে কিন্তু আমরা যারা নন ডাক্তার, আমাদের যাদের চিকিৎসা আপনাদেরও প্রয়োজন হয়, তারপরেও আমরা মনে করি যে আপনারা সবসময় সুস্থই থাকেন। আপনারা এমন একজন মানুষ হিসাবে আমরা আপনাদেরকে চিন্তা করি, যার কাছে কিন্তু আমরা একটা ভরসা পাই, পরম বন্ধু হিসেবে। বিশেষ করে মানুষ কখন যায় আপনাদের কাছে? মানুষ আপনাদের কাছে যায় কিন্তু বিপদে পড়লেই। এবং একজন মানুষ বিপদে পড়ে যখন আরেকজন মানুষের কাছে যায়, তখন কিন্তু সে সেই মানুষটাকে তার ভরসার আশ্রয়স্থল মনে করে বলেই কিন্তু তার কাছে যায়। চিকিৎসকগণই কিন্তু রোগে শোকে কাতর মানুষের পরম বন্ধু হয়ে ওঠেন, এবং এই কথাটি আমি আমার জীবনে এটি উপলব্ধি করেছি। এই দেশেরই প্রখ্যাত কয়েকজন চিকিৎসক আমার মাকে অনেকগুলো বছর ধরে চিকিৎসা দিয়েছে, প্রত্যেক মুহূর্তে ওনারা তাকে টেক কেয়ার করেছেন। উনি মৃত্যুর কিছুদিন আগে উনি বিদেশে গিয়েছিলেন। এখানে ডিবেট হচ্ছিল আমাদের মধ্যে যে আবার ওনাকে নিব কি নিব না, নিব কি নিব না। আমি ব্যক্তিগতভাবে যেটা বলেও ছিলাম বিভিন্ন মানুষকে, যে আপনারা ওনাকে নিতে চাচ্ছেন, কিন্তু এখানে যে চিকিৎসকগণ ওনাকে যেই সেবাটা দিচ্ছে 24টা ঘন্টার প্রতিটি মুহূর্ত। আমি দেখেছি বিদেশি, হ্যাঁ বিদেশে গেলে হয়তো টেকনিক্যাল সাপোর্টটা ভালো পাওয়া যাবে, ভালো ইকুইপমেন্ট হয়তো আছে, আর হয়তো অ্যাডভান্স ইকুইপমেন্ট আছে। ওষুধপত্রের ব্যাপারে খুব হয়তো ডিফারেন্স থাকবে না, হয়তো হার্ডলি ডিফারেন্স থাকবে, কিন্তু এই যে হিউম্যান টেক কেয়ার, যেটা আমি মনে করি না এটা বিদেশে গেলে পাওয়া যেত কোনোভাবে। যেই সেবাটা ওনার জীবনের শেষ দিন না, আমি বলবো শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ মুহূর্তে আমার আল্লাহ তৌফিক দিয়েছিলেন, আমি সেখানে থাকতে পেরেছিলাম। আমি দেখেছি সেই মানুষগুলো কিভাবে ওনাকে সেবা দিয়েছেন, কিভাবে শুশ্রূষা করেছেন ওনা। এইটা বোধহয় যতই ভালো হসপিটাল হোক পৃথিবীর, যতই অর্থ দিয়ে হোক, এইটা পাওয়া যেত না। সেজন্য ব্যক্তিগতভাবে আমি সেই মানুষগুলোর কাছে অত্যন্ত কৃতজ্ঞ। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা তথা চিকিৎসক, নার্স এবং সকল স্বাস্থ্যকর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে এর ভিতরে যেটি আলাপ আলোচনা হয়েছে, আমাদের প্রত্যেকটা স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্সে আমরা নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার করেছি। এর বাইরে আমরা হাসপাতালগুলোতে এই সিকিউরিটির জন্য 10 জন করে আনসার সদস্য মোতায়েনের যেমন আমরা সিদ্ধান্ত নিয়েছি, এর বাইরেও রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমরা আরো 5000 MBBS চিকিৎসক নিয়োগের কার্যক্রম আমরা শুরু করেছি। ডাক্তার বা চিকিৎসক অ্যাপয়েন্ট করলেই হবে না, এর পাশাপাশি ওনাদের হ্যান্ডসগুলো লাগবে। ফলে আমরা নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, যেটি আমরা আলাপ করেছি, ফার্মাসিস্ট, মিডওয়াইফ এবং অন্যান্য স্বাস্থ্য পেশাজীবী যেগুলো আছে, বিদ্যমান আছে, সেগুলো শূন্য পদ দ্রুততার সাথে যাতে এই শূন্য পদগুলো পূরণ করা যায়, সেটির প্রক্রিয়ার কাজও আমরা শুরু করেছি। আমরা একই সঙ্গে সরকারি পর্যায়ে আরো 25,000 মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা নিয়েছি, যাতে করে দেশের প্রতিটি ইউনিয়ন, উপজেলা এবং হাসপাতাল পর্যায়ে নিরাপদ মাতৃত্ব এবং দক্ষ প্রসব সেবা এবং নবজাতকের মানসম্মত পরিচর্যা নিশ্চিত এবং নিরাপদ করা যায়। এর মধ্যেই আপনারা জেনেছেন যে শিক্ষা খাতে পর এইবার সরকার, এই যে মাত্র কয়েকদিন আগে আমাদের বাজেটটা গেল, সরকার সবচেয়ে বেশি চিকিৎসা খাতেই বাজেটটি রেখেছে।
এবছর জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতের বাজেট বরাদ্দের পরিমাণ প্রায় 70,000 কোটি টাকার কাছাকাছি 70,000। এইটা টোটাল যে জিডিপি, সেই জিডিপির 1.2%। টোটাল, যেটা মোটামুটিভাবে এখন পর্যন্ত সেটাই। আমাদের যেটা পরিকল্পনা হচ্ছে, এই যে আপনাদের সামনে বললাম, আপনারা এর মধ্যে কথা প্রসঙ্গে অনেকগুলোই জেনেছেন, যেমন আমি বললাম যে এই যে আমরা হেলথ কেয়ার অ্যাপয়েন্ট করবো, যেই হেলথ কেয়ারে প্রায় 1 লক্ষ হেলথ কেয়ার অ্যাপয়েন্ট হবে। এই হেলথ কেয়ারে শতকরা 80% আমরা চাইছি নারীদেরকে অ্যাপয়েন্ট করতে। এর বাইরেও ধরেন হাসপাতালগুলো আমরা বেটার সার্ভিস করব, যেটা একটু আগে মন্ত্রী সাহেব বললেন আপনাদের বিভিন্ন আলোচনার পরিপ্রেক্ষিতে। আমরা সেই জন্যই পরিকল্পনা যেটা আমাদের আছে, আমরা যদি পরিকল্পনা মতন সবকিছু মোটামুটিভাবে ইনশাল্লাহ আল্লাহর রহমতে যদি আমরা ঠিকঠাক মতন এগোতে পারি, সবগুলো জিনিস যদি ঠিকঠাক রাখতে পারি, আমরা নেক্সট 5 ইয়ার্সের মধ্যে আমরা এটা জিডিপি টোটাল বাজেটের আমরা হেলথ খাতে বরাদ্দ 5% নিয়ে যেটা আমাদের পরিকল্পনা আছে। শুধু বাজেট, এই বছর যে বাজেট আমরা বেশি রেখেছি শুধু তাই নয়, বাজেট বৃদ্ধির সাথে সাথে বাজেট যেরকম বাড়িয়েছি, একই সাথে সরকার এটার সাথে সাথে সরকার বিভিন্ন চিকিৎসা সামগ্রী কয়েকটি ক্ষেত্রে বেশ ব্যয় কমানোর চেষ্টা করেছে, বিভিন্নভাবে ট্যাক্স, ডিউটি, ভ্যাট এগুলা বিভিন্নভাবে কমিয়ে নিয়ে এসে, উঠিয়ে নিয়ে এসে, যেমন ডায়ালিসিস ফিল্টার, এটার খরচ অর্ধেক, প্রায় 800 থেকে 1000 টাকার মধ্যে কমে এসেছে। তারপরে ধরেন হার্টের স্টেন্ট, যে স্টেনটাকে 1,20,000 টাকা খরচ হচ্ছে। ওই দিন বিটু আমাকে বলছিল যে তার এক রুগী বিল দিতে গিয়ে দেখে যে সেই রুগী এক্সপেক্ট করছিল যে 1 লাখ টাকার মতন বিল হবে, সেখানে বোধহয় কত 60,000 না 50,000 টাকার মতন, তার অলমোস্ট হাফের মতন 50% রিডিউস হয়ে গেছে, যেহেতু গভর্নমেন্ট সেই আগে যে ট্যাক্স ভ্যাট ছিল সেগুলো রিডিউস করা হলো। হার্টের ভালভ একই অবস্থা, পেসমেকার, অক্সিজেনেটর, তারপরে পেরিফেরাল ভাস্কুলার স্টেন্ট, তারপরে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবুলেশন ফাইবার, চোখের লেন্স যেটা ব্যবহার করা হয় পাওয়ারের জন্য, সেটার উপরে ট্যাক্স কমিয়ে ফেলা হয়েছে। ক্যান্সার চিকিৎসায় যেসব কাঁচামাল মানে ওষুধ তৈরি করতে যেগুলো, সেই সবের উপরে ট্যাক্স কমিয়ে ফেলা হয়েছে। ক্যান্সারের ওষুধ তৈরি করেন এবং এরকম একজন ম্যানুফ্যাকচারার আমাকে বলছিলেন যেটা ছিল 1 লক্ষের মতন দাম, যে ওষুধটা ছিল, ট্যাক্স টুক সব কমানোর ফলে, ওনাদেরকে ওই সাপোর্টটা দেওয়ার ফলে এটা প্রায় 20-25 হাজারের মধ্যে চলে আসবে প্রাইসটা, ওষুধের প্রাইসটা। ফলে অনেক মানুষ যারা আমাদের দেশে আমরা জানি মানে পকেট থেকে অধিকাংশ নিজের পকেট থেকেই ব্যয় করতে হয় চিকিৎসার খরচটা। আমরা আশা করছি ইনশাল্লাহ এই আগামী দিনগুলোতে আমাদের যারা অসুস্থ হবেন দেশের মানুষ, এই যেই ইকুইপমেন্টগুলোর কথা বললাম, যেই জিনিসগুলোর কথা বললাম, এইগুলো যাদের প্রয়োজন হবে, গত 1 মাস 2 মাস আগেও যেই খরচটা লাগতো, এই আগামী 1 মাস পর থেকে, আজকে থেকে শুরু হয়ে গেছে, আগামী দিনগুলোতে এই খরচটা অনেক কমে আসবে। ফলে অনেক ফ্যামিলি, অনেক মানুষের অনেকটা রিলিফ হবে। উদ্দেশ্য, লক্ষ্য তো আমাদের এটাই সকলের, মানুষকে রিলিফ দেওয়া, মানুষকে সহযোগিতা করা। আমি জানি না এখানে বিশেষ করে ইয়াং যারা ডাক্তার আছে বা শিক্ষার্থী আছে, আপনাদের এটা ধারণা আছে কিনা, যারা একটু সিনিয়র তাদের আপনাদের কম বেশি ধারণা আছে। এই 51 বেডের যে হসপিটাল উপজেলা পর্যায়ে, এই 51 31 শয্যা কিন্তু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাকি যে 20 শয্যা, বাকি যে 31 শয্যা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাকি যে 20 শয্যা সেটা করেছিলেন দেশনেত্রী খালেদা জিয়া। এইবার বিএনপি সরকার এই 51 থেকে বাড়িয়ে এটাকে 101 বেডে নিয়ে যেতে চাইছি আমরা। কিছুদিন আগে নিশ্চয়ই আপনাদের মনে আছে, এই যে ফুটবল কাপে, এই যে ওয়ার্ল্ড কাপে ফুটবলে জাপানের সাথে যাদের খেলা ছিল, খেলা শেষ হয়ে যাবে, জাপান আর কারা জানি ছিল, জাপান আর ব্রাজিল ছিল। খেলা শেষ হয়ে যাওয়ার পরে যে জিনিসটা কেউ করেনি, জাপানিজরা সেই জিনিসটা করেছে। কি হয়েছে, তারা যেখানে ছিল, তারা স্বাভাবিক এতক্ষণ ধরে খেলা দেখছে, খাওয়া দাওয়া সবকিছু হচ্ছে, জাপানিজ দর্শকরা যাবার সময় প্রত্যেকে বিন ব্যাগ করে, গ্রুপে বিন ব্যাগ করে সব ময়লাটা সাথে করে গুছিয়ে তারা নিয়ে চলে গিয়েছে। এই ঘটনাটি এইবার আপনারা হয়তো দেখেছেন, কিন্তু এই ঘটনা আমি আগেও দেখেছি। ওখানে তো কোনো তাদের মাথার উপর কোনো পুলিশ ছিল না, আইন ছিল না, কিছু ছিল না, নিজেদের সেন্স থেকে করেছে। আমরা কেন পারবো না? আমাদের না পারার কি কারণ হতে পারে? 5টা কারণ কেউ বলতে পারবে না আমাদেরকে, যে আমরা না পারার কি কারণ হতে পারে? ওদেরও 2টা হাত, আমাদেরও 2টা হাত, ওদেরও 2টা পা, আমাদেরও 2টা পা। ওরাও পচা গন্ধ পেলে নাক দিয়ে শুনে, আমরাও পচা গন্ধ পেলে নাক দিয়ে শুনে। ওরাও ময়লাটাকে ময়লা দেখছে, আমরাও ময়লাটাকে ময়লা দেখছে। একটা পার্থক্য আছে ওদের সাথে, ওদের এই সেন্সটা আছে, আমাদের হয়তো বা ওই সেন্সটা নেই। এই সেন্সটা আমাদেরকে গ্রো করতে হবে। ডাক্তাররা বসে আছেন, ঘরে যারা বসে আছেন, যে আসুন আমাদের হাসপাতালগুলোকে আমরা একটু ক্লিন রাখার চেষ্টা করি, একটু ক্লিন করি আমরা।